প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সাদিয়া ফাতেমা কবির। দর্শক, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো টনসিল ও অ্যাডিনয়েডের সমস্যা ও তার প্রতিকার। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন এ বিষয়েরই একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হই আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার মেজবা উদ্দিন আহমেদ ১৯৫৭ সালের জুলাইয়ে রংপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮২ সালে রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ইউনাইটেড হাসপাতালের ইএনটি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। স্যার, আমাদের আজকের আলোচনার বিষয় টনসিল ও অ্যাডিনয়েডের সমস্যা। স্যার, শুরুতেই একটু জানতে চাইবো যে টনসিল এবং অ্যাডিনয়েড জিনিস দুটো সম্পর্কে। ধন্যবাদ আপনাকে। টনসিল খুব সাধারণ একটা এবং সবাই এটার সম্বন্ধে অনেকভাবে পরিচিত। টনসিল হচ্ছে একটা লিম্ফয়েড টিস্যু আমরা বলি। আমাদের খাদ্য নালী গলায় যে ওরোফেরিংস থাকে, ডাক্তারি পরিভাষা বলে, সেখানে দুটো থাকে এবং গলায় বিভিন্ন জায়গায় এই লিম্ফয়েড টিস্যুগুলো থাকে। এটাকে আমরা ওয়ালডেয়ার্স রিং বলে একটা রিং আছে, যেটা তার একটা অংশ হচ্ছে টনসিল আচ্ছা। এবং আরেকটা অংশ হচ্ছে এডিনয়েড। এডিনয়েডটা থাকে আমাদের নাকের পিছনে, যাকে আমরা নাজোফেরিংস বা ডাক্তারি পরিভাষা নাজোফেরিংস বলি। তো এই দুটোই কিন্তু লিম্ফয়েড টিস্যু, মানে এগুলো আমাদেরকে প্রাথমিক অবস্থায় সুরক্ষা দিয়ে থাকে। তো এগুলো সুরক্ষা দেয়, কিন্তু যখন এগুলো প্রদাহ হয় তখন এগুলো মারাত্মক সমস্যার সৃষ্টি করতে পারে। স্যার, যেহেতু সমস্যার প্রসঙ্গ নিয়ে আজকে আমরা কথা বলছি, একটু জানতে চাইবো যে কি কি ধরনের সমস্যা আপনারা দেখে থাকেন রোগীদের মধ্যে? টনসিলের সাধারণত এটা বয়স নির্ভর। সাধারণত অল্প বয়স, বিশেষ করে শিশুদের এবং টিনেজ যারা বালক বালিকা আছে, তাদের এই সংক্রমণটা একটু বেশি হয়ে থাকে। তো টনসিলের প্রদাহ হলে যখন হয়, সাধারণত প্রথমে এটা ভাইরাস জনিত হতে পারে এবং তারপরে এটা ব্যাকটেরিয়া দিয়ে, জীবাণু দিয়ে এটা সংক্রমণ হয়। আচ্ছা। দুই রকম আছে, একটা প্যারেনকাইমেটাস টনসিলাইটিস আর একটা ফলিকুলার টনসিলাইটিস। আচ্ছা। তাতে টনসিল ফুলে যায়, টনসিলের লাল হয়ে যায়, গলায় প্রচণ্ড ব্যথা হয়, ঢোক গিলতে পারে না, খেতে কষ্ট হয় এবং জ্বর আসতে পারে। আচ্ছা। এগুলো হচ্ছে টনসিলের লক্ষণগুলো হচ্ছে এই ধরনের। স্যার, অ্যাডিনয়েডের ক্ষেত্রে কি কি লক্ষণ? অ্যাডিনয়েড সাধারণত এটা সবারই থাকে জন্মের পর। এটা আস্তে আস্তে বয়স বাড়ার সাথে সাথে এটা ছোট হয়ে আসতে থাকে। তো কিছু কিছু বাচ্চার অ্যাডিনয়েডটা সেই সময়ের সাথে সমন্বয় করে সেটা অনেক সময় ছোট হয় না, এটা বড়ই থেকে যায়। তো এটা যে সমস্যা করে যে নাকের পিছনে থাকলে বাচ্চাদের সাধারণত নাক দিয়ে শ্বাস নিতে কষ্ট হয় ঘন ঘন, এবং এটার সাথে কানের একটা সম্পর্ক আছে। আমরা ইস্টিশিয়ন টিউব নামে একটা টিউব আছে, যেটা কান এবং নাজোফেরিংস অথবা গলার সাথে সংযুক্ত। এডিনয়েড যদি বড় থাকে, এটা এই ইস্টিশিয়ন টিউবকে ব্লক করে দিয়ে ঘন ঘন কানের প্রদাহ সৃষ্টি করতে পারে, যেটা আমরা অ্যাকিউট সাপোরেটিভ অটাইটিস মিডিয়া বলি। তো এডিনয়েডের কারণে যদি বড় হয়ে থাকে, শ্বাসকষ্ট হবে, কানের প্রদাহ হতে পারে। শ্বাসকষ্ট নাক দিয়ে না নিতে পারলে মুখ দিয়ে তারা শ্বাস নেয়, তখন গলা শুকিয়ে যায়, গলার তালুটা অনেক উপরের দিকে, হাই আর্চ প্যালেট আমরা সাধারণত এটাকে বলি। এবং এইসব বাচ্চারা দেখা যায় যে 5 থেকে 10 বছরের বাচ্চারা সাধারণত একটু লেখাপড়ায় পিছিয়ে যায়। তার কারণ হচ্ছে তার অক্সিজেনেশন ঠিক মতো হয় না। এবং ঘন ঘন অ্যাডিনয়েডিক ইনফেকশনের কারণে সে অসুস্থ হয়ে পড়ে এবং তাকে স্কুল কামাই করতে হয়। স্যার, আপনি বলেছেন যে ভাইরাস বা ব্যাকটেরিয়া জনিত কারণে আসলে হয়ে থাকে। তো স্যার, আসলে এই ইনফেকশনগুলোই বা কেন হচ্ছে, অথবা ঠিক নির্দিষ্ট একটি বয়সেই কেন এই ইনফেকশনগুলো বেশি বেশি দেখা যাচ্ছে? আসলে টনসিল এবং অ্যাডিনয়েড এমন একটা জায়গায়, এটা আমরা বলি যে আমাদের খাদ্যনালী এবং শ্বাসনালীর প্রবেশদ্বারে, অ্যারোডাইজেস্টিভ ট্র্যাক্টের। তো আমরা প্রতিনিয়ত আমাদের পরিবেশে জীবাণু ঘুরে বেড়ায়, ভাইরাস থাকে, এবং দেখা যায় যেসব বাচ্চারা, যেসব ফ্যামিলিতে মেম্বার বেশি, একই রুমের মধ্যে অনেকজন থাকছে, সেই সব এবং ভেন্টিলেশন যেসব রুমে ঠিকমতো হয় না,
সেখানে এই জীবাণুগুলো একজন থেকে আরেকজনের কাছে সংক্রমিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আচ্ছা। সেখান থেকে এডিনয়েড এবং টনসিলাইটিসের সম্ভাবনা হয়ে থাকে। এবং কিছু কিছু বাচ্চার যেমন ঠান্ডা সহ্য করতে পারে না, স্পেশালি শীতকালে আইসক্রিম এবং ঠান্ডা পানি খাওয়ার কারণে তাদের এই প্রভাবটা একটু ঘন ঘন দেখা দিতে পারে। আচ্ছা স্যার, এই তো আমরা কারণ এবং লক্ষণগুলো জানলাম, একটু স্যার চিকিৎসা সম্পর্কে জানতে চাইবো। যদি অ্যাকিউট টনসিলাইটিস, আমরা এটা চিকিৎসার জন্য অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। প্রথমে এটা ব্যথা থাকে, জ্বর থাকে, সেই কারণে সাধারণত প্যারাসিটামল জাতীয় ওষুধ দিলে চলে যাওয়ার কথা, এবং যদি সাথে ভাইরাল কোনো ইনফেকশন থাকে অ্যান্টিহিস্টামিন দিলে চলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। 2-3 দিনের মধ্যে যদি এটা কোনো পরিবর্তন না হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত, এবং ডাক্তার দেখে যদি মনে করেন তাকে তার আরও কিছু অ্যান্টিবায়োটিক দেওয়া দরকার হবে তাহলে তাকে তার সেভাবে ব্যবস্থা করতে হবে। আচ্ছা স্যার, টনসিলের ক্ষেত্রে অনেক সময় শোনা যায় যে টনসিল অপারেশন করতে হচ্ছে বা টনসিলেক্টমি কে মানে সাজেশন দেওয়া হয়ে থাকে। তো স্যার, সেই ক্ষেত্রগুলো কোন ক্ষেত্রগুলোতে আসলে যে টনসিলকে অপারেশনের পর্যায়ে যাচ্ছে? ধন্যবাদ। টনসিল যদি ঘন ঘন দেখা যায় যে বছরে 4-5 বার টনসিলের প্রদাহ হচ্ছে এবং অনেক বড় টনসিল হয়ে গেছে, তাতে খাদ্য খেতে তার সমস্যা হচ্ছে, মেকানিক্যাল অবস্ট্রাকশন মাঝে সাধারণত বলি, এবং দেখা যায় যে বাচ্চাদের স্কুলে কামাই করতে হচ্ছে, হয়তো বছরে 4-5 বার, হ্যাঁ, সপ্তাহে 7 দিন হয়তো তার স্কুল কামাই হচ্ছে। এসব জায়গায় আমরা তাদেরকে সাজেস্ট করি যেহেতু ঘন ঘন সাফার করছে তাকে তার টনসিলেক্টমি করা উচিত। এবং এডিনয়েডের ক্ষেত্রেও যদি তার শ্বাস এবং নিতে বেশি কষ্ট হয় এবং ঘন ঘন মধ্যকর্ণের প্রদাহ হয় তাহলে আমরা তাদেরকেও বলি এডিনয়েডেমি করলে তাই সেই বাচ্চা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা স্যার, অনেক ক্ষেত্রে যেহেতু বাচ্চাদের ব্যাপারে অনেক বাবা মারই একটা ভীতি কাজ করে টনসিলের অপারেশনের ক্ষেত্রে বা অ্যাডিনয়েডের অপারেশনের ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন? না, এটা আসলে খুব স্বাভাবিক, যেহেতু বাচ্চাদের হয়, সব বয়সেই হতে পারে, বেশি বাচ্চাদের হয়, তো এটা ভয়ের কোনো কারণ নেই। অনেকে এসে একটা সাধারণ প্রশ্ন করে আমার বাচ্চার অথবা আমার যদি অপারেশন করি গলার স্বর বসে যাবে কিনা। এটার সাথে অবশ্যই গলার স্বর বসে যাওয়ার কোনো সম্পর্ক নেই। তো এখন বাংলাদেশে মোটামুটি সব নাক কান গলা সার্জনরাই খুব ভালোভাবে সুচারুভাবে এই অপারেশন করতে পারেন, এবং যেহেতু এটা একটা সোর্স অফ ইনফেকশন হয়ে থাকে, এটা যদি প্রয়োজন হয় ফেলে দেওয়াটা সবচেয়ে ভালো। আচ্ছা, তাহলে সেই বাচ্চার, সেই রোগীর সে তাড়াতাড়ি আরোগ্য লাভ করতে পারবে। আচ্ছা স্যার, এই টনসিল এবং অ্যাডিনয়েডের সমস্যা থেকে দূরে থাকার জন্য কি কি করা যেতে পারে? এটা সুন্দর পরিবেশে থাকতে হবে, ওয়েল ভেন্টিলেটেড রুম হবে। বাচ্চা এবং বয়স যাদের এটা ঘন ঘন সমস্যা হয় তারা সব ধরনের খাবার খাবে, বিশেষ করে সবজি, এবং আর সবচেয়ে বড় কথা যেটা, গলাটাকে পরিষ্কার রাখতে হবে। আচ্ছা, প্রতিদিন গড়গড়া করা উচিত কুসুম কুসুম গরম পানি লবণ দিয়ে, এবং রাত্রে শোয়ার আগে অবশ্যই গরম পানি দিয়ে গড়গড়া করে এবং মুখের হাইজিনটাকে মেনটেন করার চেষ্টা করতে হবে। আচ্ছা তাহলে হয়তো প্রতিকারের কিছুটা সুফল আমরা পেতে পারি আর কি। স্যার, যেহেতু আপনি বলেছেন যে গলার যে পরিচ্ছন্নতা সেটা আমাদেরকে অবশ্যই বজায় রাখতে হবে, স্যার এই ক্ষেত্রে মাউথ ওয়াশের ভূমিকা কতটুকু? মাউথ ওয়াশের ভূমিকা আছে অবশ্যই, যেহেতু আমাদের মুখে যথেষ্ট পরিমাণ ব্যাকটেরিয়া সবসময় থাকে। আমরা যদি রেগুলার রাত্রে শোয়ার আগে মুখ ব্রাশ করি এবং মাউথ ওয়াশ দিয়ে কুলি করি তাহলে জীবাণুর পরিমাণটা অনেকটা কমে যায়, এবং সেক্ষেত্রে টনসিল এবং টনসিলাইটিসের আক্রমণের সম্ভাবনা কমে আসতে পারে। স্যার, টনসিল এবং অ্যাডিনয়েডের সমস্যায় ভুগছে এমন রোগীদের ক্ষেত্রে যদি আপনার কিছু বলার থাকে? এমন যারা ঘন ঘন আক্রমণ হচ্ছে, যাদের সংক্রমণ হচ্ছে, তাদেরকে বলবো অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসার সাথে পরামর্শ নিয়ে যদি অপারেশন করাতে হয় করাবেন, এখান থেকে মুক্তি। স্পেশালি বাচ্চাদের ক্ষেত্রে যারা বেশি সাফার করছে তাদের সুচিকিৎসা সময় মতো করার জন্য আমি তাদেরকে আহ্বান জানাবো। স্যার, একটু আমি জানতে চাইবো যে অনেক ক্ষেত্রে বাবা মাদেরকে বলতে শোনা যায় যে খুব বেশি ঠান্ডা খাচ্ছে তার বাচ্চা, বা কোনো ধরনের চকলেট খাচ্ছে, বা প্রয়োজনীয় যে খাদ্যাভ্যাস সেটা হয়তো নিচ্ছে না। এটার সাথে কি টনসিল, অ্যাডিনয়েড এগুলোর কোনো সম্পর্ক আছে কিনা? আমি একটু ঠান্ডাজনিত কারণে যেহেতু এই সমস্যাটাও হতে পারে, এই কারণে আইসক্রিম, ঠান্ডা পানি, যারা ঘন ঘন টনসিল এবং অ্যাডিনয়েডের সমস্যায় ভুগছে তাদের এর থেকে একটু দূরে থাকাই ভালো, এবং বাবা মার
এ ব্যাপারে একটু সতর্ক থাকা আমার মনে হয় তাদেরকে বেশি উপকার দিতে পারবে বলে আশা করি। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য জানানোর জন্য। আপনাকেও ধন্যবাদ। আমি আশা করি এই আলোচনার মাধ্যমে সাধারণ মানুষ অনেক বেশি উপকৃত হবে। ধন্যবাদ। প্রিয় দর্শক, জেনে নিলাম টনসিল ও অ্যাডিনয়েডের সমস্যা সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আশা করি তথ্যগুলো আপনাদের উপকারে আসবে। দর্শক, অনুষ্ঠানের এ পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট বিরতি। বিরতির পর আবারও ফিরে আসবো বাকি আয়োজন সঙ্গে নিয়ে। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য প্রতিদিনে। এবারে থাকছে আপনাদের জন্য আমাদের নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন। কেটলবেল ট্রেনিংয়ের আজকে আমরা যে মুভমেন্টটা দেখাবো সেটাকে আমরা ফোকাস করব হচ্ছে আপনার হ্যামস্ট্রিং অ্যান্ড গ্লুটস মাসলকে। আমরা যেভাবে ডেড লিফট মারি সেম মোশন আমরা ডেড লিফটটা মারবো, কিন্তু এটাকে আমরা একটু কমপ্লিকেট করেছি। এটা কমপ্লিকেশনের রিজনটা হচ্ছে মানে ব্যালেন্সটাকে আনা। যেহেতু আমরা এটা বললাম এটা স্ট্রং ম্যান যারা করে কম্পিটিশন করে তাদের থেকে এটা পিক আপ করা। তো এই জন্য স্ট্রং ম্যানের দরকার হচ্ছে বডির স্ট্যাবিলিটি অ্যান্ড ব্যালেন্স অ্যাট দ্য সেম টাইম স্ট্রেংথ। তো এই জন্য আমরা ডেড লিফটটাকে আমরা করেছি হচ্ছে 1 leg ডেড লিফট। এবং এটা 1 leg ডেড লিফট এখন অনেক ইয়েতে আমরা মারছি, জিমে গিয়ে মারছি, ওদের ডাম্বলস মারছি, কিন্তু বেসিক্যালি এক্সারসাইজটা অরিজিন ছিল হচ্ছে কেটলবেল থেকে। তো আজকে দেখাবো যে অরিজিন এই এক্সারসাইজটা কীভাবে আমাদের করতে হবে। আজকে এক্সারসাইজটা দেখাবে হচ্ছে আমাদের কাউসার ভাই। এখন দেখুন যে কীভাবে জিনিস যেটা করতে হয়। কাউসার ভাই একটু সাইড হয়ে যান, ওইদিকে ফেস করেন, ওইদিকে ফেস। ওকে, সেম এই পজিশনে থাকবেন। থাকার পরে এক পা পিছন দিকে নিয়ে আসেন, এক পা নর্মাল পিছন দিকে। ইয়েস, দেখেন পজিশনটা, এক পা পিছন দিকে, বডি স্ট্রেট। ওকে, এখন উনি ডেড লিফট পজিশনে চলে যাবে। ওকে, রেডি, গো। ইয়েস, সামনের দিকে তাকাবেন। ইয়েস, পা পিছন দিকে থাকবে। ইয়েস, গো অ্যাগেইন, পা পিছন দিকে থাকবে। কথা বলবেন, হ্যাঁ, পিছন দিকে থাকবে। ইয়েস, দিস ইজ দ্য পজিশন। গো অ্যাগেইন। ইয়েস, ওকে, অল্টারনেট লেগস। দেখুন অন্য পায়ে কীভাবে করছে। গো অ্যাগেইন, 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 অ্যাগেইন। ওকে, স্টপ। ওকে, রাখেন। ওকে, 1 leg ডেড লিফট যে জিনিসটা আপনি যেভাবে করবেন, প্রথমে যেটা করবে অল্টারনেট ওয়েতে, লেফট লেগ রাইট লেগ, লেফট লেগ রাইট লেগ 30 সেকেন্ড। এরপরে শুধু লেফট লেগ 30 সেকেন্ড। এরপর শুধু রাইট লেগ 30 সেকেন্ড। এরপরে বোথ লেগ 30 সেকেন্ড। সেম জিনিসটা হলো 2 মিনিটস। 2 মিনিটস হওয়ার পরে আপনি 1 মিনিট রেস্ট দেবেন। খেয়াল করবেন যে ডেড লিফটের যে বেনিফিটটা আমরা পাচ্ছিলাম, সেম বেনিফিটটা আমরা পাবো রাদার উইথ ভেরি লো ওয়েটস, কিন্তু স্ট্রেংথটা হবে হেভি ওয়েট যে ডেড লিফট মারার পর যে স্ট্রেংথটা হচ্ছে তার চেয়ে প্রায় ডাবল হয়ে যাবে শুধু কেটলবেল ট্রেনিংয়ের মাধ্যমে যদি আপনি করেন। এবং যাদের ওই পরিমাণ এক্সারসাইজ করার ক্যাপাসিটি নেই, মানে অনেক সময় দেখা যায় যে অনেক হেভি ওয়েট ডেড লিফট মারতে পারছে না ডিউ টু লোয়ার ব্যাক ইনজুরি, তারা ইজিলি এক্সারসাইজটা করতে পারে। কারণ এক্সারসাইজ করতে গেলে লোয়ার ব্যাক ইনজুরি কোনো চান্স নেই। রিজন ইজ একটা লেগ যখন উপর দিকে উঠছে তখন আপনার লোয়ার ব্যাকটাকে ওইভাবে মানে প্রেশার ফেলা হয় না। এই জন্য দেখা যায় একদিকে প্রেশার পড়ছে, আবার আরেকদিকে রেস্ট পাচ্ছে, আবার আরেকদিকে প্রেশার, আরেকদিকে রেস্ট পড়ছে, মানে অ্যালাইনমেন্টটা সবসময় ঠিকই থাকবে, ঠিক থাকবে। সুতরাং সেফলি যাদের লোয়ার ব্যাক কোনো ইনজুরি আছে তারা সেফলি এক্সারসাইজটা করতে পারবে। প্রিয় দর্শক, আমাদের মাঝে এমন অনেকেই আছেন যাদের রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি। এমন রোগীদের ক্ষেত্রে খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত, চলুন সে বিষয়ে জেনে নিই একজন পুষ্টিবিদের কাছ থেকে। প্রিয় দর্শক, আজকাল অনেকেই কিন্তু দেখা যাচ্ছে যে বলে যে আমরা ইউরিক অ্যাসিডের প্রবলেমে ভুগছি, অর্থাৎ রক্তে যখন ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায় সেটাকে আমরা হাইপার ইউরেসেমিয়া বা ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যাওয়া বলি। এই রক্তে যে রেঞ্জে ইউরিক অ্যাসিডের মাত্রা থাকতে হয় তার স্বাভাবিকের তুলনায় একটু বেড়ে গেলেও কিন্তু অনেকেরই কমপ্লেইন হয়, পায়ে ব্যথা বা অনেক সময় জ্বালা পোড়া করে, ক্র্যাম্পিং করে। তো সেই ক্ষেত্রে সবাইকেই অবশ্যই ডক্টরের কাছে যে ব্লাড টেস্ট করিয়ে প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করতে হয়। তবে এটাও ঠিক যে ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে ওষুধের চেয়ে সবচেয়ে বেশি কার্যকরী হচ্ছে একটি প্রপার ডায়েট। কেননা ডায়েটের মাধ্যমে আপনি খুব সহজেই আপনার ব্লাডের ইউরিক অ্যাসিডের মাত্রা কিন্তু কমিয়ে ফেলতে পারেন। কেননা দর্শক, খাবারে দেখা যায় পিউরিনের মাত্রা বা পিউরিন সমৃদ্ধ খাবার বেশি খেলে ইউরিক অ্যাসিডের মাত্রা অনেক বেশি বেড়ে যায়। এবং ইউরিক অ্যাসিডের মাত্রাকে স্বাভাবিক করতে এই পিউরিন সমৃদ্ধ খাবার যেমন টমেটো, শসা, গাজর এবং যে কোনো লাল রঙের সবজিকে অ্যাভয়েড করতে বলা হয়। এই সময় ডাল বা ডাল জাতীয় খাবারগুলোকে অ্যাভয়েড করলে আপনি অনেক সহজে আপনার ব্লাডের ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে পারবেন।
মাংসের ক্ষেত্রে বলা হয় যে পাখির মাংস যেমন কবুতর বা হাঁস এই জাতীয় মাংস এবং গরু খাসির মাংসকে এড়িয়ে চলা অবশ্যই উচিত। সেই সাথে বিভিন্ন অর্গান মিট যেমন কলিজা, গিলাম, মগজ এই জাতীয় অর্গান মিটগুলোকে অবশ্যই আপনার খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে। রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে গেলে প্রোটিনের জন্য আপনি ডিমের সাদা, দুধ, টক দই অথবা মাছ থেকে আপনার প্রোটিনের চাহিদা মেটাতে পারেন। যেহেতু আমরা অনেক বেশি প্রোটিন সমৃদ্ধ খাবারগুলোকে এই সময় অ্যাভয়েড করতে বলি, তাই সারাদিনে প্রোটিনের চাহিদা মেনটেন করার জন্য এই খাবারগুলো আপনাকে সাহায্য করে থাকবে। ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে গেলে পিচ্ছিল জাতীয় সবজি যেগুলো আছে যেমন ঢ্যাঁড়স, ফুলকপি এবং আরও অন্যান্য কচুর লতি বা মুখি এগুলোও কিন্তু আপনাকে অ্যাভয়েড করতে হবে। সাধারণত সবুজ পানীয় সবজি যেমন লাউ, চাল কুমড়া, পটল, ঝিঙ্গা, চিচিঙ্গা এগুলো আপনার খাবারের তালিকায় বেশি করে রাখবেন। অবশ্যই পানি খেতে ভুলবেন না, কেননা দর্শক পানি কিন্তু আপনার ইউরিক অ্যাসিডকে ইউরিনের মাধ্যমে বের করে ব্লাডের থেকে ইউরিক অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে। তবে আপনি খাবারকে নিয়ন্ত্রণ করে 2 মাস পর অবশ্যই আপনার ইউরিক অ্যাসিডটি পরীক্ষা করে দেখুন। সেই ক্ষেত্রে এটির মাত্রা নর্মাল হয়ে গেলেও ঝট করে আপনার বাদকৃত খাবারগুলোকে তালিকায় আবার শুরু করবেন না। আস্তে আস্তে ডায়েটিশিয়ানের পরামর্শ মতে অথবা ডক্টরের সাথে কথা বলে তারপর আপনাকে সেই খাবারগুলো আবার পরবর্তীতে গ্রহণ করা যেতে পারে। সুতরাং ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে গেলে আপনি অবশ্যই আপনার ডায়েট ঠিক করে ফেলুন। সেই ক্ষেত্রে আপনি নিজেকে অনেক তাড়াতাড়ি সুস্থ করে তুলতে পারবেন। প্রিয় দর্শক, এবারে থাকছে আপনাদের জন্য আমাদের আজকের হেলথ টিপস। মন চায় শান্তি আর দেহ চায় শ্রম, তাই মনের উপর হাজারো টেনশন চাপিয়ে না দিয়ে শরীরটাকে কাজ দিন। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত বা পরামর্শ লিখে পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvbd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে। পেপটিক আলসার ডিজিজকে আপনি যদি ভাগ করেন তাহলে দেখবেন যে পেপটিক আলসার এবং ডিজিজ 3টা জায়গা আছে। তো পেপটিক মানে আসলে বোঝায় যে আমাদেরকে যে খাদ্যগুলো জমা হয় এক জায়গাতে, এটাকে আমরা স্টোমাক বলি। তার একটা পার্টিকুলার কাজ আছে যে এখান থেকে অ্যাসিড সিক্রেশন হয়। আবার সেই অ্যাসিড সিক্রেশন যেগুলো হয় সেগুলো যাতে চারিদিকে না ছড়িয়ে যায় তার জন্য কিছু ব্যবস্থা আমাদের শরীরে আছে আর কি। তো সবসময় এটা একটা ব্যালেন্সের মধ্যে থাকে যে কতটুকু অ্যাসিড সিক্রেশন হবে এবং অ্যাসিডগুলোকে প্রোটেকশন দেওয়ার জন্য কি থাকবে। এই ব্যালেন্সটা যদি কোনো কারণে আপনার অ্যাসিডের দিকে বেশি চলে যায় এবং প্রোটেক্টিভ ক্ষমতা যদি কমে আসে তাহলে কিন্তু পেপটিক আলসার ডিজিজ হতে পারে। আর আলসার মানে সহজ বাংলা হচ্ছে ঘা হওয়া আর কি। মানে আপনি যদি কোনো জায়গায় যে কোনো সারফেসে আমাদের শরীর হোক অথবা যে কোনো জায়গায় হোক অনেক মাত্রায় অ্যাসিড দিয়ে দেন, তাহলে এই যে সারফেসটা বলেন অথবা যে অংশটা বলেন সেটা কিন্তু তার জায়গায় থাকবে না, এটা উঠে আসবে। এবং উঠে আসার পরে এটা ঘাও হয়ে যাবে জায়গাতে। পরবর্তী সময় অনেক পদ্ধতিতে এই ঘাটা শুকাতে পারে। আবার এই ঘাটা যদি দীর্ঘ সময় আপনি অ্যাসিড দিয়ে দেন অথবা তার প্রোটেকশন ক্ষমতা না থাকতে পারে, আলসার চলতে থাকবে। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন।